আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। বেশিরভাগ দেশে মাহে রমজান শুরু, মক্কা মদিনায় 10 রাকাত করে তারাবি আদায়। ফ্রান্সের মসজিদে হামলার পর নিরাপত্তা বাড়াচ্ছে সরকার। কোনোভাবেই নতুন সংক্রমণ কমছে না ভারতে, তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক 5 এর অনুমোদন দিল দিল্লি। সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের 10 লাখ টন তেজস্ক্রিয় পানি সাগরে ফেলবে জাপান, দূষণের শঙ্কা প্রতিবেশীদের। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। মুসলিম বিশ্বে শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আজ পালিত হচ্ছে প্রথম রোজা। রাতেই পবিত্র কাবা শরীফে করোনা শিষ্টাচার মেনে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। বিধিনিষেধ থাকায় হাতে গোনা সৌভাগ্যবান কয়েকজন পেয়েছেন এই নামাজ পড়ার সুযোগ। এদিকে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়াতে শুরু হয়েছে রমজান মাস। রাজধানী জাকার্তার সবচেয়ে বড় ইস্তিকলাল মসজিদে ভিড় করেন মুসল্লিরা। সেখানে শারীরিক দূরত্ব এবং অন্যান্য করোনা শিষ্টাচার মেনে পড়েন তারাবি, যোগ দেন নারীরাও। গেল সপ্তাহে দেশটির সরকার ঘোষণা দেয় সব ওয়াক্তের নামাজই খোলা থাকবে মসজিদ। করোনা পরিস্থিতিতে এবার রমজানে পবিত্র 2 মসজিদে 20 রাকাতের পরিবর্তে 10 রাকাত করে তারাবির নামাজ পড়া হচ্ছে সৌদি আরবে। রমজানের প্রথম রাতে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে 10 রাকাত করেই তারাবি আদায় করেন মুসল্লিরা। মহামারীর কারণে এবার কেবলমাত্র করোনা টিকা গ্রহণকারীরাই এই 2 মসজিদে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। টিকা নেয়ার পর আবেদনের ভিত্তিতে অনুমতি দিচ্ছে প্রশাসন। গণমাধ্যম জানায় সংবিধান রক্ষার স্বার্থে সংক্ষিপ্ত পরিসরে তারাবি পড়ার নির্দেশনা জারি করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এছাড়া দেশের সব মসজিদে এশা ও তারাবি 30 মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে। পবিত্র রমজান মাসের ঠিক আগ মুহূর্তে ফ্রান্সের একটি মসজিদে হামলার শিকার। রেন শহরের ধর্মীয় স্থাপনাটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি দেয়ালে ইসলাম ধর্ম এবং মহানবীকে বিদ্রূপ করে লেখা হয়েছে গ্রাফিতি, আহ্বান জানানো হয়েছে ধর্মযুদ্ধের। এই ঘটনায় বিব্রত লজ্জিত দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের পর সব মুসলিম ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন। আবারও ফ্রান্সে ইসলাম ধর্ম এবং মহানবীর অপমান। ঠিক সিয়াম সাধনার মাস শুরুর আগে রেন শহরের একটি মসজিদের দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি, যাতে ধর্মবিদ্বেষ স্পষ্ট। আহ্বান জানানো হয়েছে ক্রুসেড বা ধর্মযুদ্ধেরও। এ ঘটনায় বিব্রত লজ্জিত ফ্রান্স সরকার। প্রেসিডেন্টের নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। মুসলিমদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি জানান কঠোর নিন্দা। রেন শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি সংহতি প্রকাশ করছে। পবিত্র রমজান মাসের আগে মসজিদের দেয়ালে এমন কুৎসিত মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্রেফ মুসলিমদের অপমান। নিজ নিজ ধর্ম পালন ফ্রান্সের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার। জঘন্য দেয়াল লিখনগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এটা শুধু মুসলমানদের ওপর নয়, বরং গোটা ফ্রান্সের মুখে কালিমা লেপন। আমরা বরাবরই ধর্ম নিরপেক্ষতাকে সম্মান জানাই। ধর্মীয় নেতাদের বক্তব্য, কদর্য আচরণে ক্ষুব্ধ ফরাসি মুসলিমরা। ইসলাম ধর্মকে কোণঠাসা করার ঘটনায় চান সুষ্ঠু বিচার। এমন অশ্লীল আচরণে হতবাক ফরাসি মুসলিমরা। লেখাগুলি খুবই আক্রমণাত্মক, যা সরাসরি ইসলামের প্রতি আঘাত। সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি করছি। ধর্মীয় স্থাপনার উপর ন্যাক্কারজনক হামলা সহ্য করবেন না ফরাসিরা, কিন্তু বারবারই মুসলিমদের উপর আসছে হামলা। কোণঠাসা হচ্ছেন তারা ফ্রান্সে। ফেব্রুয়ারিতেই ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ফ্রান্সের পার্লামেন্টে পাশ হয় বিচ্ছিন্নতাবাদ বিরোধী বিল, যার আওতায় সংখ্যালঘুদের উপর নজরদারির এখতিয়ার বাড়বে সরকারের। সন্দেহ হলেই বন্ধ করা যাবে মসজিদ মাদ্রাসা, বরখাস্ত হবেন ইমাম মুয়াজ্জিন, কড়াকড়ি আরোপ হতে পারে পর্দার উপরও। সবশেষ পরিসংখ্যানে ফ্রান্সের মুসলিমদের সংখ্যা 57 লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় 9%। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
বিশ্বজুড়ে আরও 8,500-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট প্রাণহানি 29,58,000 ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু শীর্ষে এখনও ব্রাজিল। 24 ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছেন 1700-এর বেশি মানুষ। তবে শনাক্তের পরিমাণ নেমে এসেছে 39,000-এ। অন্যদিকে সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে ভারত। দিনে তৃতীয় সর্বোচ্চ 453 জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও 54,000 মানুষের শরীরে মিলল ভাইরাসটির উপস্থিতিতে। এদিন ইতালি, ফ্রান্স ও পেরুতে করোনায় 350-এর বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। একদিনে বিশ্বজুড়ে শনাক্ত 5,82,000-এর ওপর, মোট সংক্রমিত 13,72,00,000-এর ওপর। ভারতের তৃতীয় করোনা ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেল রাশিয়ার তৈরি স্পুটনিক 5। এপ্রিলের শেষ নাগাদ এর সরবরাহ শুরু হবে। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আগেই প্রয়োগ হচ্ছিল দেশটিতে। ভারতের 5টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাচ্ছে রুশ টিকার ডোজগুলো। দাবি, করোনা প্রতিরোধে 91% বেশি কার্যকর ভ্যাকসিনটি। ফেব্রুয়ারি মাসে জরুরি প্রয়োজনে স্পুটনিক 5 ব্যবহারের অনুমোদন দেওয়া হয়, যার স্বল্প সংখ্যক ডোজ বাজারে মিলবে চলতি মাসেই। বার্ষিক 8.5 কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। রোববারই ব্রাজিলকে টপকে সংক্রমণ শনাক্তের দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত। গেল 24 ঘন্টায় দেশের 1,61,000-এর বেশি মানুষের দেহে মিলে করোনা ভাইরাস, মারা গেছেন 880 জন। কোভিড-19 মোকাবেলায় দ্বিধা বা জটিলতা থাকলে মহামারী আরও দীর্ঘায়িত হবে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানম বলেন, স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো অনুসরণ করা গেলে মহামারীর ভয়াবহতা কয়েক মাসের মধ্যে কমানো সম্ভব। তরুণ প্রজন্ম ভাবছে করোনা শিষ্টাচার মানার প্রয়োজন নেই। স্বাস্থ্য ঝুঁকি না থাকায় তাদের মৃত্যু হারও কম। তাই জনসমাগম হয় এমন জায়গাগুলোয় সাইলেন্ট ক্যারিয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই মহামারী অবসান হতে এখনো অনেক সময় বাকি। অপরদিকে আশার কথা হলো, নীতিমালা মেনে করোনার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এর জন্য প্রয়োজন সদিচ্ছা। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে 10 লাখ টনের বেশি তেজস্ক্রিয় পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিল জাপান। প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ এবং স্থানীয় মৎস্যজীবীদের বিরোধিতার পরও মঙ্গলবার এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। আগামী 2 বছরের মধ্যে দূষিত পানি সমুদ্রে ছাড়ার কাজ শুরু করবে জাপান, তবে তার আগে চলবে পানি পরিশোধনের কাজ। 2011 সালের 11 মার্চ প্রলয়ঙ্কারী ভূমিকম্প ও সুনামিতে ভেসে যায় জাপান উপকূল। মারাত্মক ক্ষতি হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। পরমাণু চুল্লি ছিদ্র হয়ে চারপাশে ছড়ায় তেজস্ক্রিয় পদার্থ। দুর্ঘটনা কবলিত সে কেন্দ্রে দীর্ঘ 1 দশক ধরে চলছে সংস্কার কাজ। অবশেষে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দূষিত হয়ে পড়া পানির বিষয়ে সিদ্ধান্ত নিল জাপান। মঙ্গলবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে জানান, পরিশোধনের মাধ্যমে 10 লাখ মেট্রিক টনের বেশি তেজস্ক্রিয় পানি ফেলা হবে সমুদ্রে, যা 2 বছর পর শুরু হলেও শেষ হতে লাগবে কয়েক দশক। ফুকুশিমা কেন্দ্রের তেজস্ক্রিয় পানি নিরাপদে সমুদ্রে ছাড়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জাপান। তাছাড়া গুজব রটনাও থামাতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সুপেয় পানির মান অনুসারে 7 ভাগের 1 ভাগ পর্যন্ত পানিগুলো পরিশোধন করা হবে। তৃতীয় পক্ষ হিসেবে থাকবে IAER এর নজরদারি। এ ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, সমুদ্রের যতটা না ক্ষতি হবে তার তুলনায় মৎস্যজীবীরা ভুগবেন আরও বেশি। প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়াও এ পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করেছে। পারমাণবিক কেন্দ্রের দূষিত পানি সমুদ্রে ফেলার সিদ্ধান্তে জাপানের অনুশোচনা বোধ থাকা উচিত। ন্যূনতম আলোচনা ছাড়াই একতরফা ঘোষণা দিয়েছে দেশটি, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। তাতে শুধু সামুদ্রিক সম্পদই নয়, ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশী দেশগুলো। টোকিও বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান টেপকো তেজস্ক্রিয় পানি শোধনের মাধ্যমে সমুদ্রে ফেলার পুরো প্রক্রিয়াটি তদারকি করবে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12:15 থেকে 3টা পর্যন্ত অনশন করেন তিনি। এদিন কালো মাস্ক এবং স্কার্ফ পরা মমতাকে ধর্না চলাকালীন প্রতিবাদী ছবি আঁকতেও দেখা যায়। সোমবার নির্বাচনী বিধিমালা লঙ্ঘনে দেয় মমতা ব্যানার্জির প্রচার 24 ঘন্টার জন্য নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 5 পাতার বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে উত্তাপ ছড়িয়েছে। এই ব্যাপারে মমতাকে নোটিশ দিয়েছে কমিশন। সেটির সন্তোষজনক উত্তর তিনি দেননি। কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা।
চরম বাকযুদ্ধ চলাকালেই তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড পরিমাণ যুদ্ধ বিমান নিয়ে মহড়া চালালো চীন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় তথাকথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে সোমবার 25টি যুদ্ধ বিমান ওড়ায় চীন, যার মাঝে ছিল 18টি জঙ্গি বিমান, 4টি বোমারু বিমান এবং 2টি সাবমেরিন বিধ্বংসী এয়ারক্রাফট। মহড়াটি চলতি বছরের সবচেয়ে আক্রমণাত্মক এবং বিশাল পরিসরের বলেও আখ্যা দিয়েছে তাইওয়ান। স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ে শি জিনপিং সরকার ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরপরই এমন মহড়া চালালো চীন। এদিকে চীনের সাথে উত্তেজনার মধ্যে নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করলো তাইওয়ান। আধুনিক উপযানের পাশাপাশি হেলিকপ্টার ওঠানামা করতে পারবে এই জাহাজ থেকে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানান, জাহাজটিতে 76mm অস্ত্র, 2টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং 2টি ক্লোজ ইন অস্ত্র দ্বারা সজ্জিত। এছাড়া 10,000 টন ওজন পর্যন্ত পরিবহন ব্যবস্থা রয়েছে, যা চীনের আক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত বলেও মন্তব্য করা হয়। প্রেসিডেন্ট বলেন, সমরাস্ত্র সজ্জিত এই যুদ্ধ জাহাজের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থায়। আফগানিস্তানে হঠাৎ করেই বাড়ছে পোলিও রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর দিকে বেশি নজর দেয় অনেকটা অগোচরেই বাড়ছে রোগের প্রকোপ। পরিস্থিতি ভয়াবহ হয় আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। তালেবান সহ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় পোলিও টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি দেশটির সরকারের। করোনা মহামারীর মধ্যে আফগানিস্তানে নতুন উদ্বেগের কারণ পোলিও। দেশটিতে গেল বছর 3.5 শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনায় নজর দিতে গিয়ে কিছুটা ব্যাহত হচ্ছে শিশুদের টিকা খাওয়ানোর কার্যক্রম। শুধু করোনাই নয়, তালেবান সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মিথ্যা প্রচার এবং হামলার কারণে সংকুচিত পোলিও টিকা কার্যক্রম, যার কারণে রোগটি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। নিরাপত্তাহীনতা এবং করোনার কারণে ব্যাহত হচ্ছে পোলিও টিকা কার্যক্রম। রোগীর সংখ্যা বেড়েছে আগের চেয়ে অনেক। 2020 সালে 2 ধরনের পোলিও রোগী পেয়েছিলাম, 350-র বেশি। নিরাপদে টিকা কার্যক্রম না চালাতে পারলে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। টিকার নামে চরবৃত্তি চালাচ্ছে পশ্চিমারা, স্থানীয়দের মাঝে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে তালেবানরা। বিশ্বাসযোগ্য করতে পাকিস্তানে লাদেন হত্যার বিষয়টিও তুলে ধরেন তারা। এতে মাঠ পর্যায়ে কঠিন বাধার সম্মুখীন হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। শুধু তাই নয়, সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকারও হতে হচ্ছে তাদের। এই কাজে এসে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। তেড়ে আসে মারার জন্য, তবু পেশা ছেড়ে যায়নি। এলাকার মানুষের জন্যই কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এই কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি, কারণ আমি চাই না আমার মতো আর কেউ পোলিও রোগে আক্রান্ত হোক। কর্তৃপক্ষ বলছে, আফগানিস্তানে এবছর দ্বিতীয় দফায় 60 লাখ শিশুকে পোলিও খাওয়ানো হয়েছে। এখনো কমপক্ষে 1 কোটি শিশুকে টিকা দেওয়া প্রয়োজন। যদিও তালেবান নিয়ন্ত্রিত এলাকায় অন্তত 30 লাখ শিশুর কাছে পৌঁছানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান হলিউড অভিনেতা ডোয়াইন জনসন, রেসলিং রিংয়ের কল্যাণে যিনি দি রক নামেই বিশ্বজুড়ে বেশি পরিচিত। সোমবার এক টিভি সাক্ষাৎকারে রাজনীতিতে নামার ইঙ্গিত দেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা। বলেন, দেশকে ঐক্যবদ্ধ করতে চান তিনি। মার্কিন জনগণের সমর্থন থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন, তবে কোন দলের হয়ে বা কবে নাগাদ নির্বাচনী রাজনীতিতে তিনি নামবেন সে বিষয়ে রক কোনো ইঙ্গিত দেননি। গত সপ্তাহে এক অনলাইন জরিপে 46% মার্কিনই তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন জানান। রেসলিং থেকে হলিউডে এসে বাজিমাত করা ডোয়াইন জনসন কয়েক বছর আগেও রাজনীতির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। 48 বছর বয়সী এই তারকা বর্তমানে হলিউডের অন্যতম বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় একজন প্রাণ হারিয়েছেন। সোমবারের গোলাগুলিতে আরও একজন গুরুতর আহত হন। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর নাগাদ অস্টিন ইস্ট ম্যাগনেট হাই স্কুলে চালানো হয় এলোপাথারি গুলি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরের মাঠে চলছিল বেসবল খেলা। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনেক অভিভাবক। ঘটনাস্থলটি কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলেছে পুলিশ। এখনও আটক করা যায়নি হামলাকারীকে, তাই সন্দেহভাজন ব্যক্তিদের হেফাজতে রেখে বাকিদের ফেরত পাঠানো হয়েছে বাড়িতে। গেল সপ্তাহে রাজ্য গভর্নর বিল লি একটি নির্বাহী আদেশে সই করেন, যাতে 21 বছরের নিচে কোনো ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির আগে খতিয়ে দেখা হবে প্রশিক্ষণের কাগজপত্র এবং অতীত ইতিহাস। জুলাইয়ের 1 তারিখ থেকে এই আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। শাক, সবজি, মাছ, ডিম, দুধ অথবা ওষুধ এসব পণ্য নিরাপদে আপনার বাসায় পৌঁছে দেবে রোবট। এমনই এক সেবা চালু করেছে সিঙ্গাপুরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যা চালিত হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। করোনা মহামারীতে মানুষের স্পর্শ ছাড়াই এই সেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে।
বাসায় বাজার কিংবা অন্য কোনো পণ্যের প্রয়োজন পড়লেই অনলাইনে অর্ডার করা যাবে। আর সেই বাজার মানুষ নয়, পৌঁছে দেবে রোবট। করোনা মহামারীর মধ্যে এমন ব্যতিক্রমী সেবা চালু হয়েছে সিঙ্গাপুরে। নির্মাতা প্রতিষ্ঠান OTSAW বলছে, কেউ সেবা নিতে চাইলে একটি মোবাইল অ্যাপ্লিকেশনে আগে অর্ডার দিতে হবে। এরপর রোবট ঠিকানার কাছাকাছি পৌঁছালে তা ক্রেতাকে জানিয়ে দেবে। তখন একটি নির্দিষ্ট স্থান থেকে পণ্য সংগ্রহ করতে হবে। মহামারীর এই সময়ে মানুষ স্পর্শ ছাড়াই সেবা পেতে চায়। সেই ধারণা থেকেই এর পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা পায়নি, কারণ মানুষ আগে থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে বার্তা পেয়ে যাচ্ছে তার পণ্য কোথায় আছে। প্রাথমিকভাবে মাত্র 2টি রোবট দিয়ে চলছে এই সেবা। ক্যামেলো নামের রোবটে আছে 3D সেন্সর, একটি ক্যামেরা ও পণ্য রাখার 2টি নির্ধারিত স্থান। একসাথে সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত বহন করতে সক্ষম রোবটটি। এটি খুব সহজ করে দেবে জীবনযাত্রা, কারণ এখন অনেকেই নানা কারণে মালামাল বহনের জন্য লোক রাখতে চায় না। আমার মনে হয় সবার কাছে জনপ্রিয় করে তুলতে হলে অবশ্যই আরো কিছু রোবট বাড়াতে হবে, চালিয়ে যেতে হবে কার্যক্রম। এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হবে। এটি সবচেয়ে বেশি জনপ্রিয় হবে তরুণদের কাছে, কারণ বয়স্করা প্রযুক্তি ব্যবহারে এতটা পারদর্শী না। দৈনিক সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দিনে 4 থেকে 5 বার সেবা দিতে পারছে রোবট দুটি। এখন 7 শতাধিক পরিবারের সেবা দেবে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে 1 বছর। চলছে কার্যক্রম বাড়ানোর উদ্যোগ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।